জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন। জাতির কাছে আলোর দিশারি ছিলেন বেগম জিয়া, মন্তব্য রিজভীর। এবং গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অংশগ্রহণে আইনগত বাধা নেই জানালেন আদিলুর রহমান খান। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী সমঝোতার বিষয়ে এক প্রেস ব্রিফিং এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থী শক্তি এক করার যে চেষ্টা ছিল সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেই নিজেদের মতো নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। 270 আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন জমা দেওয়ার পর 2টি বাতিল হয়েছে জানিয়ে 268 আসনেই নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। বেগম খালেদা জিয়ার কারণে বাংলাদেশ মুক্ত ও স্বাধীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, বেগম জিয়া ছিলেন গোটা জাতির আলোর দিশারি, আপোষহীনতার জন্যই তিনি কারাবাস করেছেন। এই সময় রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী সরকার সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল, আর দেশবিরোধী কোনো চুক্তি না করায় বেগম জিয়াকে নানা নির্যাতন সহ্য করতে হয়েছে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের নদী, আমাদের মাঠ, আমাদের বৃক্ষ, আমাদের মাছ, আমাদের পাখি সংরক্ষিত থেকেছে। তার জীবন এবং তার কর্ম নিয়ে এই যে বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটি যে আয়োজন করেছে, এটা এমনিতে মনে হবে যে ছোট পরিসর, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর যে এটা যে প্রেরণা তৈরি করবে গোটা গোটা জাতিকে এটা উদ্বুদ্ধ করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গুলশানের বাসা থেকে তারেক রহমান বৈঠকে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এএম সালেহ। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্ক হার, বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নেতৃত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং পরিচালক এমিলি অ্যাশবি উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মিস্টার ব্রুস সোয়ারে। শুক্রবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক মিস টেলি লি ওয়াকার, ব্রুক স্পনসন এবং মিস মিশ খান যুক্ত ছিলেন। আর জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর
মাহমুদুল হাসান, ডক্টর আব্দুল মান্নান, ব্যারিস্টার ওসমান গনি ও আহমদুল্লাহ সাদি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার এফ.এম. সিদ্দিকী। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার এফ.এম. সিদ্দিকী বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পরও বেগম জিয়াকে বন্দি অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দলের দেয়া মিথোটিক্স নামক ওষুধ খাওয়াতো। এই ওষুধটি দেয়া হলে কিডনির কার্যকারিতা পরীক্ষা করার কথা থাকলেও পিজি হাসপাতালে বেগম জিয়াকে একবারের জন্য আল্ট্রাসোনোগ্রাম করানো হয়নি বলে তিনি অভিযোগ করেন। দেশের ৩ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলেও পূর্বাভাসে জানানো হয়। এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাজারে ফের দাম বেড়েছে শীতকালীন সবজির, পাশাপাশি বেড়েছে মাছ ও মুরগির দাম। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে নিত্যপণ্যের। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ান সাব্বির, ক্যামেরায় ছিলেন রাইসুল রিফাত। শীত মৌসুমে নিত্যপণ্যের বাজারে দামের ওঠানামার মধ্যে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ ভালো থাকায় ডিমের চাহিদা কমেছে, ফলে খুচরা বাজারে ১ ডজন ডিমের দাম কমে এসেছে। তবে শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকলেও বেড়েছে এর দাম। বাড়তি মাল কম, পাইকারের দাম ছাড়ে না, বলতেছে ভাই মাল পাওয়া যায় না, মালের দাম বাড়তি। যেমন কবির দামই বাড়তি ওখানে, যে কবি আমরা আগে কিনে আনছি 25 টাকা, 22 টাকা, 20 টাকা কিনে আনছি, 30 টাকা, 28 টাকা বেঁচে হালাইছি। এখন কিনে পরে 40 টাকা খরচ, সব 42-43 টাকা কিনেই। এদিকে ডিমের দামে স্বস্তির বিপরীতে মাছ ও মুরগির বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গত কয়েক সপ্তাহের মতোই মাছের দাম চড়া রয়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও সোনালী মুরগির দাম চড়া। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকার ফলেই দাম বাড়তি। ব্রয়লারের দাম বাড়ে নাই, আগেও বাঁচতাম 190-80-80-র নিচে বেশি না। আর সোনালী মুরগির দাম একটু বেড়ে গেছে, আগে 280 মাছি বেচতাম, 300-র নিচে বেচা দেবো না। আগের থেকে যেতে 20-30 টাকা বেশি মাছের দাম, কারণ ওই বাড়ার কারণটা হলো ঠান্ডা, মাছ ধরতে পারতেছে না এক, আর মাছও পানি কমে গেছে তো মাছ কম। বাজারে নিত্যপণ্যের দামের এমন ওঠানামায় বিপাকে ক্রেতারা। তাদের দাবি, বাজার থাকবে ভোক্তার সহনীয় পর্যায়ে। শুক্রবারে এরা কেন যেন একটু দামটা বাড়ায় দেয় সব কিছু। মুরগি সাধারণত আমরা 600 একটু নিচে কিনি, কিছু আজকে 600 নিচে কোনো ক্রমেই নামা যাচ্ছে না। আমাদের আশা তো সবসময় থাকবে, আমরা সামর্থ্যের মধ্যে থাকলে আমাদের সুবিধা হয়, আমাদের সুবিধা মানে সবার সুবিধা। প্রতিনিয়তই বাজারে একটি পণ্যের দাম কমলে আরেকটির বাড়ে, আর তাতেই হাঁসফাঁস অবস্থা হয় ক্রেতাদের। বাজারে শীতকালীন সবজি দিয়ে ভরপুর থাকলেও আবারও দাম বেড়েছে কিছু শীতকালীন সবজির। কেজি প্রতি প্রায় দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পাশাপাশি হঠাৎ করে দাম বেড়েছে মাছেরও। প্রতি কেজি মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর এদিকে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল অবস্থায় থাকলেও দাম বেড়েছে সোনালী মুরগির। কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম আর সিন্ডিকেটের ফলেই দাম বেড়েছে পণ্যগুলোর। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন শিল্প ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। এই সময় বাংলাদেশকে বদলে দিতে এবং সমৃদ্ধশালী করতে চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করা আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান খান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এই সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, জেলা পুলিশ সুপার আব্দুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যেন কখনোই আর ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ কখনোই ফেরত না আসে বাংলাদেশে। ষড়যন্ত্র যারা করছে তারা মূলত পালিয়ে যাওয়া লোকরা এবং তাদের সঙ্গের দুর্বৃত্তরা করছে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে ধারা প্রতিষ্ঠা করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, সেই ধারা সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেসু দারাজ রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সংস্কার ও গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। এই দেশে অপশাসন অথবা স্বৈরাচার যেন আর ফিরে না আসে, সেই জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান প্রেস সচিব। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস হয়ে মাজার পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ কফিল উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, নির্বাচন খুব ভালোভাবে হবে এবং নির্বাচন যে প্রিপারেশন, কালকেও ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচনের প্রিপারেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমি ক্যাবিনেটের মিটিংয়ে আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কী পরিমাণে প্রিপারেশন হচ্ছে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে, এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসবমুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার, একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন, সেই কাজটা অলমোস্ট শেষ। আর আরেকটা হচ্ছে হলো যারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তাদের প্রিপারেশন, সেই কাজটাও শেষ। আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়ে গেছে। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। আজ উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একই এলাকার আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের মধ্যে এর আগেও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। শুক্রবার এই দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়ালে দুইজন নিহত হন। এছাড়া এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলতি বিপিএল এ রংপুর রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন নুরুল হাসান সোহান। আজ অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির হেড কোচ মিকি আর্থার। এর আগে রংপুরের হয়ে অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিলেন সোহান। তবে এবারের বিপিএল এ ব্যাট হাতে সোহানের সময়টা ভালো যাচ্ছে না। এই কারণে এই দলের কথা চিন্তা করে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য কাজ করছেন সোহান। টুর্নামেন্টের বাকি অংশে রংপুরকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস, যিনি জাতীয় টি-20 দলেরও অধিনায়ক। অ্যাথলিটদের আয়ের শীর্ষে আবারও রাজত্ব করছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি স্পোর্টস ওয়েবসাইট স্পোর্তিকোর 2025 সালে ক্রীড়া বিশ্বের 100 জন তারকার আর্থিক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন CR7। তালিকায় রোনালদোর বার্ষিক আয় $260 মিলিয়ন দেখানো হয়েছে। এর মধ্যে
আল নাসর ক্লাব থেকে বেতন বাবদ $200 মিলিয়ন এবং বিজ্ঞাপন থেকে তার আয় $60 মিলিয়ন। এদিকে $130 মিলিয়ন আয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এছাড়া ফুটবলের অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড শীর্ষ 100 অ্যাথলেটের তালিকায় স্থান পেয়েছেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন। জাতির কাছে আলোর দিশারি ছিলেন বেগম জিয়া, মন্তব্য রিজভীর। এবং গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অংশগ্রহণে আইনগত বাধা নেই জানালেন আদিলুর রহমান খান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।